বাঙালি কথক ইউটিউব চ্যানেলে আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প জোড়া খুনের তদন্ত। দ্বিতীয় হুগলি সেতু হওয়ার পরে মৌরি গ্রামের দূরত্ব বেড়ে গেলেও আমার 4 কাঠার নিরালাবাসের শান্তি কিন্তু বিঘ্নিত হয়নি। ছোট্ট এই দোতলা বাড়িটায় রাখহরিকে নিয়ে আমি বেশ শান্তিতেই আছি। আমার এখানে আশ্রয় পেয়ে ছেলেটার যেমন হিললে হয়েছে, আমিও তেমনি ওকে পেয়ে পড়তে গেছি। সত্যি কত কাজ করে না ছেলেটা। ভোরে উঠে আমাকে কফি খাওয়ায়, তারপর ঘরদোর পরিষ্কার করে, চা জল খাবার দেয়, দুজনের জন্য 2টো ডিম সেদ্ধ, মাখন, টোস্ট চটপট করে ফেলেও। বেলা 10টার মধ্যে রান্নাও শেষ। ছুটির দিনে অনেক কিছুই করে। খুব বিশ্বাসী ছেলে, লেখাপড়াতেও অমনোযোগী নয়। গল্পের বই পেলে তো ছাড়েই না। সবচেয়ে বেশি নজর দেয় আমার দিকে। এক এক সময় মনে হয় ছেলেটি কি গত জন্মে আমার কেউ ছিল। রোজকার মতো আজও সকালে উঠে বাগানে পায়চারি করছি। নানা রকম ফুলের গাছে আমার সাজানো বাগান। বাগানের এক কোণে একটা শীতরঙ্গনের গাছ, ফুলে ফলে ভরে আছে। আমি যখন সেই গাছটার কাছাকাছি এসেছি, এমন সময় পিছন থেকে রাখহরি ডাকল, দাদাবাবু। কি ব্যাপার রাখহরি? এক দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, বুঝতে বলো। আগে একটু তাড়াতাড়ি আসুন, মনে হচ্ছে খুবই জরুরি। আমি আর একটু দেরি না করে ওর সঙ্গে গেলাম। ঘরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখেই চমকে উঠলাম। এ কি, সুজাতা! উজ্জ্বল শ্যামবর্ণা কিশোরী সুজাতা একটা মিনি স্কার্ট পরে সোফায় হেলান দিয়ে বসেছিল। অম্বরদা! এ কি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? বাবার কি হয়েছে? আর থাকতে পারল না সুজাতা। আকুল কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা নেই। সে কি, দয়াময় নেই? না, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা আর চোখ মেলে তাকাচ্ছেন না। কত ডাকলাম বাবাকে, বাবুয়া কত কাঁদলো বাবা বাবা বলে, কিন্তু বাবা সাড়া দিলেন না। তারপর আর কি, পাড়ার লোকেরা গিয়ে ডাক্তার ডেকে আনলো। ডাক্তারবাবু এসে বাবাকে দেখেই বললেন বাবা নেই। ডেথ সার্টিফিকেটও দিলেন না। বললেন বাবার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, পুলিশ কেসের ব্যাপার এটা। তার মানে? আমি একটুক্ষণ চুপ করে থেকে বললাম, বাড়িতে কে আছেন এখন? বাবুয়া আছে বাবার মরদেহের কাছে, আর আছে পাড়ার লোকজন। চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। সুজাতা আবার কান্না শুরু করলো। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হয়। আমি পোশাক পরিবর্তন করে থানায় একটা ফোন করলাম। তারপর সদ্য কেনা স্কুটারটা বের করে ওকে বললাম, বসো। সুজাতা বলল, আমি হেঁটেই যেতে পারবো। পারলেও যেও না, আমাকে শক্ত করে ধরে বসো, এক্ষুনি পৌঁছে যাব। এটা থাকতে হাঁটবে কেন? সুজাতা বসলে আমি ওকে নিয়ে ওর বাড়িতে চলে এলাম। পুলিশ তখনও আসেনি। বাড়িতে ঢুকেই যে ঘরটায় দয়াময়ী থাকতো সেই ঘরে আগে গেলাম। দয়াময়ী একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি। কয়েক বছর হলো স্ত্রী মারা গেছেন। আমার কাছে আসতেনও মাঝে মাঝে। আমার বাগানের শ্বেতরঙ্গনের গাছটা ওরই দেওয়া। সেই দয়াময় নেই, এ কি ভাবা যায়? আর 2-4 বছর পরে মেয়ে বড় হলে তার বিয়ে দেবেন, ছেলেকে ভালো করে লেখাপড়া শেখাবেন। কত স্বপ্ন ছিল তার। এখন সংসারটাই ভেসে গেল। আমি ভালোভাবে মৃতদেহ পরীক্ষা করতে গিয়ে হঠাৎ পায়ের বুড়ো আঙুলের মাথায় একটা ছুঁচ বা পিন ফোটার মতো একটা দাগ দেখতে পেলাম। সেখানটায় এমনভাবে রক্ত জমে আছে যে খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যাবে না। যে ডাক্তার এখানে এসেছিলেন তিনি খুবই অভিজ্ঞ বলতে হবে,
না হলে অন্য ডাক্তার হলে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে বলেই ডেথ সার্টিফিকেট লিখে দিতেন। আমি সুজাতাকে বললাম, তোমরা কোন ঘরে শো? সুজাতা ওদের ঘর দেখিয়ে দিল। যে ঘরে মা শুতেন সেই ঘরে সুজাতা ও বাবুয়া শোয়। পাশের ঘর দেখিয়ে দিল। পাশের ঘরে দয়াময়। শোয়ার সময় দুটো ঘরের দরজায় খোলা থাকে, বন্ধ থাকে শুধু বাইরের দরজাটা। আততায়ী তাহলে কোন পথে এসেছিল? আমি সুজাতাকে বললাম, দু ঘরের দরজা খোলা থাকলেও বাইরের ঘরের দরজাটা বন্ধ ছিল তো? সুজাতা বলল, হ্যাঁ, আমি নিজের হাতে বন্ধ করেছিলাম। আমি এবার ঘরের মেঝেই আততায়ীর পায়ের ছাপ লক্ষ্য করতে লাগলাম, কিন্তু না, সেসবের কোনো বালাই নেই। তার অদ্ভুত রকমের একটা চ্যাপ্টা দাগ ঘরময় চলে বেরিয়েছে। সেটা জানালার কাছে, ঘরের মেঝেই সর্বত্র বিচরণ করেছে। এমনকি সুজাতার ঘরেও ঢুকেছিল সেটা না জুতোর দাগ, না পায়ের। একটু পরেই ইন্সপেক্টর পুলিশ নিয়ে ভেতরে ঢুকে সব কিছু লিখে টিখে মৃতদেহ মর্গে পাঠালেন। আমি পুলিশকে তাদের কাজ করতে দিয়ে ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবুর নাম অনাদি সামন্ত, বয়সে তরুণ। উনি তখন কয়েকজন রোগীকে যত্ন করে দেখছিলেন। আমি কি পরিচয় দিতেই, দয়াময়ের নাম করতেই উনি বললেন, ক্ষমা করবেন, ওই ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভদ্রলোককে বেশ ঠান্ডা মাথায় এবং সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি আপনার কাছে ডেথ সার্টিফিকেট চাইতে আসিনি, এসেছি অন্য একটা ব্যাপারে। আপনি এটাকে খুন বলছেন কেন? ওর পায়ের কাছটা একটু লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন আমার অনুমানটা ঠিক কিনা। তাহলে আপনি বলতে চান, হ্যাঁ, কোনো ছুঁচ বা আলপিনের মুখে মারাত্মক বিষ প্রয়োগ করে মৃত্যুটা ঘটানো হয়েছে। স্ট্রেঞ্জ। আমি নীরবে সেখান থেকে আবার চলে এলাম সুজাতাদের বাড়ি। কি চতুর খুনি! আমি এ ঘর ও ঘর সে ঘর ঢুকে সেই দাগগুলো লক্ষ্য করে ঘোরাফেরা করতে লাগলাম। মেঝেই অল্প ধুলো না থাকলে এই দাগগুলো বোঝা যেত না। হঠাৎ দাগ হয়ে যেতে যেতে সুজাতার ঘরে এসে ওর বুক সেলফের কাছে গিয়ে একটা জিনিস পেয়ে গেলাম, যা দেখে বিস্ময়ের অন্ত রইল না। জিনিসটা আমি একটা পলিপ্যাকে মুড়ে যত্ন করে পকেটে রাখলাম। তারপর বিদায় নিয়ে সোজা চলে এলাম নিজের বাসায়। কোনো বুদ্ধিতেই এর ব্যাখ্যা পেলুম না। এই জিনিস সুজাতার ঘরে কি করে আসে? 14 বছরের একটা মেয়ে এত বড় ঝুঁকি কি করে নিতে পারে? তাছাড়া এ কাজ সে করবেই বা কেন? এমন সময় রাখহরি এসে বলল, দাদাবাবু, চা। বললাম, না থাক, একটু পরেই স্নান করে খেতে যাব, তারপর মর্গে যাব। নির্বিকার নরহরি নতমস্তকে তার নিজের কাজে চলে গেল। আমি পকেট থেকে সেই ভয়ঙ্কর জিনিসটা বার করে টেবিলের উপর রেখে বারবার দেখতে লাগলাম। দয়াময়ের সৎকার্য সেরে যখন বাড়ি ফিরলাম তখন রাত 1টা। ক্লান্ত দেহে বিছানায় শুয়ে অনেকক্ষণ ছটফট করতে লাগলাম। সুজাতার শুভ্রর সুন্দর পবিত্র মুখখানি চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। পোস্টমর্টমের রিপোর্টে যা পাওয়া গেছে তার সঙ্গে সুজাতার ঘরে পাওয়া জিনিসটার একটুও পার্থক্য নেই। কিন্তু এই জিনিস সুজাতার ঘরে এলো কি করে? আমি অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এক সময় ঘুম ভাঙল রাখহরির ডাকে, দাদাবাবু, ও দাদাবাবু, দাদাবাবু। আমি চমকে উঠে বললাম, কেন রে, কি হয়েছে? আগে দাদাবাবু, বাগানে একটা লাশ। লাশ? এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার এখানে লাশ কি করে আসবে? কার লাশ? দয়াময়ের খুনের সঙ্গে কি এই হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে? লাশটা আমার বাগানেই বা রেখে যাবে কেন? যেহেতু আমি এই হত্যাকাণ্ডের একজন তদন্তকারী গোয়েন্দা, তাই আমাকে ভয় দেখানোর জন্য এই কাজ করেছে নিশ্চয়। আমি কোনো রকমে চোখে মুখে জল দিয়ে ছুটতে গেলাম বাগানে। এক জায়গায় একটা রক্তকরবী গাছ ছিল, সেই গাছের নিচেই পড়েছিল লাশটা। সকালে সোনা রোদ এসে তার ফ্যাকাশে মুখে লুটিয়ে পড়েছে। এরও কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই।
শুধু কপালের উপর এক টুকরো কাগজে লেখা আছে, এবার তোমার পালা। আমি চিরকুটটা পকেটে রেখে যুবকের মুখের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে ঘর থেকে ফোন করলাম। হ্যালো, পুলিশ স্টেশন, অম্বর চ্যাটার্জি স্পিকিং। এদিক থেকে উত্তর আসতেই বললাম, এবার আমার পালা। তার মানে? মাফ করবেন, কিছু বুঝতে পারলাম না। ডাক্তার সামন্ত, মানে যিনি আমাদের দয়াময়ের ডেথ সার্টিফিকেট না দিয়ে মৃতদেহ মর্গে পাঠিয়েছিলেন, তিনি এখন আমার বাগানে প্রাণহীন দেহে ঘুমোচ্ছেন। তাকেও একটু কষ্ট করে মর্গে নিয়ে যান। আমরা এক্ষুনি আসছি। আমি কোনো কথা না বলে রিসিভারটা নামিয়ে রাখলাম। একটু পরেই পুলিশ এলো, তদন্ত হলো। বাগানের ঘাসের গালিচায় আততায়ী চরণচিহ্ন বোঝা গেল না। নতুন ইন্সপেক্টর বললেন, আচ্ছা, গেট তো তালা দেওয়া, লাশ এখানে বয়ে আনলো কি করে? আমি বললাম, কম দামি তালা তো, এমন হতে পারে নকল চাবি দিয়ে গেট খোলে, যাওয়ার সময় আবার তালার কল টিপে দিয়ে গেছে। ইন্সপেক্টর বললেন, হতে পারে না যে তা নয়, তবে মিস্টার চ্যাটার্জি, আপনি যতই বলুন, দয়াময়ের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু মেয়েটাকেই সন্দেহ করছি। দেখুন, সেটা আপনাদের ব্যাপার, তবে সন্দেহ করার আগে একবার অন্তত ভেবে দেখা উচিত ছিল। কোনো মেয়ে তার বাবাকে এইভাবে হত্যা করতে পারে না, এবং ও জিনিস সংগ্রহ করাও অল্প বয়সী একটি মেয়ের পক্ষে অসম্ভব। মোটেই অসম্ভব নয়, মনে করুন না। এর ভেতর আমার কি আপনার মাথায় যদি কাজ করে, তাহলে কি সত্যিই অসম্ভব? এই কথার কি উত্তর দেব ভেবে না পেয়ে আমি চুপ করেই রইলাম। উনি আবার বললেন, বন্ধ ঘরের মধ্যে দয়াময়কে খুন নিশ্চয়ই ভূতে করেনি, অদ্ভুত কিছু করেছে। না হলে ঘরের ভেতর ওই সব দাগ আসে থেকে? দয়াময়ের খুনের ব্যাপারে যদি মেয়েকে সন্দেহ হয়, তাহলে এখানকার খুনের ব্যাপারে আমাকেই সন্দেহ করুন। ইন্সপেক্টর বললেন, চ্যাটার্জি বাবু, এ ব্যাপারে আপনিও কিন্তু সন্দেহমুক্ত নন। আপনার এখানে আসার আগে সবাই যখন তৈরি হচ্ছে, ঠিক তখনই একটা ফোন এলো, যা শুনে আপনিও চমকে উঠবেন। কিরকম শুনে? আপনি নাকি সুজাতাকে বাঁচানোর জন্য পুলিশ আসার আগেই বাড়িতে ঢুকে অনেক প্রমাণ লোপ করেছেন, আর সামন্ত ডাক্তারকে শাসিয়েছেন দয়াময়ের ডেথ সার্টিফিকেট লিখে না দিলে তাঁকে খুন করা হবে বলে। যেহেতু সামন্ত ডাক্তার আপনার প্রস্তাবে রাজি হননি, তাই আপনি ওকে খুন করে আপনার বাগানে ফেলে রেখেছেন, এবং যেহেতু আপনি নিজেই একজন তদন্তকারী গোয়েন্দা, তাই সন্দেহমুক্ত হওয়ার জন্য পুলিশকে ফোন করে ডেকে এনেছেন। রাগে লাল হয়ে উঠল মুখ। ঘটনা যা, তাতে এইরকম মনেই হয়। ইন্সপেক্টরও নতুন, তাই আমাকে সন্দেহ করছে। বললাম, ঠিক আছে, আপনি আপনার কাজ করে যান, আমি আমার কাজ করে যাব। এখন চলুন একটু চাটা খেয়ে ফিল্ডে নামা যাক। সবাই ভেতরে এলে রাখহরিকে চা করতে বলে আমি আমার উকিল বন্ধু রণেন্দুকে একটা ফোন করলাম। রণেন্দু ফোন ধরলে বললাম, ভাই, কোনো দুষ্ট চক্র আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। এখানকার নতুন ইন্সপেক্টরও আমার সহযোগী নন। এ ব্যাপারে আমি একটু তোমার সাহায্য চাই। হয়তো ওরা পরিকল্পনা করে আমাকে অ্যারেস্ট করে তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। সাক্ষাতে সব বলবো, পারলে তুমি আজই একবার দেখা করো আমার সঙ্গে। ইন্সপেক্টর বললেন, আরে ধুর মশাই, আপনি কি সত্যি সত্যি ভাবলেন? আমি তো রসিকতা করছিলাম আপনার সঙ্গে। আমি বললাম, দেখুন, সত্যি মিথ্যে জানি না, আমি আমার দিকটা নিরাপদ করে রাখলাম। আপনি এখানে এসেছেন নতুন, আমাকে চেনেন না, তাই উড়ো ফোনে বিভ্রান্ত হয়েছেন। এতে আপনার বোঝা উচিত ছিল এর পেছনে কোনো একটা দুষ্ট চক্র কাজ করছে। ইন্সপেক্টর বললেন, চক্র তো একটা আছেই, তবে কিনা এই প্রাণঘাতী বিশেষ শিশি আর ছুঁচ আপনার টেবিলে কি করে এলো, তা কিন্তু ভেবে পাচ্ছি না। আমি যে কি উত্তর দেব ভেবে পেলাম না।
ইন্সপেক্টর একটু বিদ্রূপ করে বললেন, দেখুন, এটাও হয়তো আপনাকে জালে ফেলার জন্য কোন ফাঁকে রেখে গেছে। আমি বললাম, না, ওটা খুনিরা রেখে যায়নি। আমি ওটা গতকাল নিয়ে এসেছি দয়াময়ের ঘর থেকে। সুজাতার বুক সেলফের মধ্যে এটা ছিল। সম্ভবত সুজাতাকে জড়ানোর জন্য খুনির এটা চতুর পরিকল্পনা। সেটা আপনি পুলিশকে জানাননি কেন? আমার কাজের সুবিধার জন্য। ইন্সপেক্টর বললেন, কাজটা ভালো করেননি মিস্টার চ্যাটার্জি। এটা আমরা নিয়ে যাচ্ছি। চা পর্ব শেষ করে ইন্সপেক্টর তাঁর লোকজন নিয়ে চলে গেলেন। আমি রাগে উত্তেজনায় কাঁপতে লাগলাম। একটু পরেই রণেন্দু এলে তাকে সব কথা খুলে বললাম। সব শুনে রণেন্দু বলল, মনে রাখিস, তুই সরকারি গোয়েন্দা নয়, একজন প্রাইভেট গোয়েন্দা। তোকে ওরা নানাভাবে ফাঁসাতে পারে। আর যাই হোক, আমি উপর মহলের সঙ্গে যোগাযোগ করেছি তোর ব্যাপারে। তুই শুধু জেনে রাখ, ওই ইন্সপেক্টর তোর কিচ্ছু করতে পারবে না। রণেন্দু চলে গেলে আমি সামান্য একটু জলযোগ করে চলে গেলাম ডাক্তার সামন্তের ওখানে। সেখানে তখন লোকজনের ভিড় আর কান্নাকাটি। ডিসপেন্সারিতে যে লোকটি থাকে তাকে আড়ালে ডেকে এনে কিছু জিজ্ঞাসা করতে সে বলল, হ্যাঁ, ডাক্তার সামন্তকে ডেথ সার্টিফিকেট লিখে না দিলে খুন করা হবে, এমন একটা হুমকি ফোন মারফত দেওয়া হয়েছিল, কিন্তু উনি রাজি হননি তাতে। আর তার পরিণামেই কাল কখন থেকে উনি বাড়ি ছিলেন না। রাত 9টার পর একটি ছেলে এলো ওকে নিয়ে যাবে বলে। সেই যে গেলেন, আর ফিরলেন না। ছেলেটিকে চেনো? দেখলে চিনতে পারবো। বাজারে অনেকবার দেখেছি ওকে। নাম জানি না, তবে এলাকারই ছেলে। আমি সঙ্গে সঙ্গে তাকে আমার স্কুটারে চাপিয়ে বড় রাস্তায় নিয়ে এলাম। তারপর বাজারের কাছাকাছি আসতেই সে বলল, ওই ওই তো ছেলেটা। ছেলেটি তখন ওকে দেখেই দৌড়। আমি ছুটতে গিয়ে তাকে ধরলাম। ততক্ষণে আরও কয়েকজন জড়ো হয়ে গেছে। আমি ইশারায় সকলকে চলে যেতে বলে ছেলেটিকে একান্তে এনে বললাম, কাল ডাক্তারবাবুকে তুমি কোথায় নিয়ে গিয়েছিলে? কার অসুখ করেছিল? ছেলেটি ভয়ে ভয়ে বলল, কারও না। তাহলে কেন ডেকেছিলে? আমাকে ডালিমদা পাঠিয়েছিল, এর বেশি কিছু আমি জানি না। তুই জানিস ডাক্তারবাবুর কি হয়েছে? জানি, আমাকে ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি। ডালিমদা কোথায় থাকে? ছেলেটি চুপ করে রইল। আমি ধমক দিয়ে বললাম, বল কোথায় থাকে? চলুন, বাড়িটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আমি বাড়ি দেখে সুজাতাদের ওখানে গেলাম। আমাকে দেখেই সুজাতা বলল, কাল থেকে পুলিশ আমাকে জ্বালিয়ে মারল অম্বরদা। মাঝে মাঝে আসছে আর ধমকাচ্ছে, যেন বাবাকে খুন আমিই করেছি। আমি সব জানি, তবে একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করব, তুমি ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। বলুন। তোমাদের আত্মীয় স্বজন সত্যি কি কেউ কোথাও নেই? না, এক দূর সম্পর্কে কাকা আছেন, তিনি শিবপুরে থাকেন, যোগাযোগ রাখেন না। ইদানিং কোনো ব্যাপারে তাঁর সঙ্গে তোমাদের কোনো মনোমালিন্য হয়েছিল? যোগাযোগই নেই, সেখানে মনোমালিন্যের প্রশ্নই ওঠে না। আচ্ছা, তুমি ডালিমকে চেনো? ডালিম নামটা শোনা মাত্রই চমকে উঠল সুজাতা। বলল, চিনি। এই ব্যাপারে ওর কি কোনো হাত আছে? তোমাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। গত বছর কালী পুজোর সময় ডালিম আমার বাবার কাছে 1000 টাকা চাঁদা চায়। বাবা দিতে রাজি হননি বলে ডালিম বাবাকে শাসিয়েছিলেন। এরপর বাজার করতে বা ব্যাংকে এলে মজা দেখাবেন বলেন। এখানকার ব্যাংকের লকারে আমাদের গহনা এবং আমানতের টাকা আছে অনেক। ডালিমের এক পরিচিত লোক,
ওই ব্যাংকেই কাজ করে। সম্ভবত তার মারফত জেনেছে ডালিম। তারপর একদিন আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে স্কুল থেকে ফিরছি। ডালিম হঠাৎ খুব জোরে স্কুটার চালিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগ্যে ভালো যে হাত পা ভাঙেনি, পড়ে গিয়ে একটু চোট পেয়েছিলাম এইটুকু। পরের দিন বাবা ওদের বাড়ি গিয়ে ওর বাবাকে অভিযোগ করলে আমার বাবাকে উনি দারুণ অপমান করে তাড়িয়ে দেন। বলেন জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ না করতে। তোমার বাবা থানায় গেলেন না কেন? বাবা হয়তো ঝামেলা চায়নি। আর থানার কথা বলছেন তো, ডালিমের বাবা কে জানেন? কে শুনি? সুজাতার মুখে নামটা শুনে মাথা গরম হয়ে উঠল আমার। বললাম, বুঝেছি, সেই জন্যই ইন্সপেক্টর এত দৈমাক। পেছনে তাহলে ঘুঘু আছে। ঠিক আছে, ঘুঘুর ফাঁদ আমিও পেতেছি। এরপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে সামান্য বিশ্রাম নিয়ে আবার গেলাম গোয়েন্দাগিরি করতে। ডালিমদের বাড়ির পাশ দিয়ে দু একবার যাতায়াত করে একটা দোকানে বসে ওর সম্পর্কে খোঁজখবর নিলাম। দোকানদার বলল, অত্যন্ত মন্দ ছেলে এই ডালিম, বাপ দুষ্টু চক্রের লোক, তার ওপর অন্য ক্ষমতাও রাখে। কাজেই ছেলের উচ্ছনে যাওয়ার পথ একেবারে পরিষ্কার। এখন আরেক বাজে সঙ্গী লেনোকে নিয়ে একটা গ্রিল তৈরির দোকান করেছে। তাও লোকের কাছ থেকে টাকা পয়সা অ্যাডভান্স নেয়, জিনিস ডেলিভারি দেয় না ঠিক মতো। এই নিয়ে রোজ ঝামেলা লেগে থাকে। ওই দেখুন, লেনো আসছে। ওর দুটো পায়ের আঙুল নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর কিচ্ছু শোনার দরকার নেই আমার। গ্রিলের দোকান শুনেই শরীরের মধ্যে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেল। দয়াময়ের ঘরগুলো সব জানালাতেই তো গ্রিল দেওয়া, অথচ একবারও সেগুলো পরীক্ষা করার কথা মনে হয়নি কারোর। আমি আর এক মুহূর্ত দেরি না করে সুজাতাদের বাড়ি এলাম। যা ভেবেছি তাই। শোবার ঘরের জানলার গ্রিলটা নড়বড় করছে। আততায়ী এই পথ দিয়ে এসেছিল। যাওয়ার সময় চোখে ধোকা দেবে বলে গ্রিল আবার ফিট করে একটা দুটো স্ক্রু আলগাভাবে এঁটে পালিয়েছে। সফলতার আনন্দে আমি তখন দারুণ উত্তেজিত হয়েছি। সুজাতাকে একটু সাবধানে থাকতে বলে সোজা এলাম রণেন্দুর বাড়িতে। ওকে সব কথা খুলে বলতেই ও বলল, এখন ছলে বলে কৌশলে নলের জবানবন্দি নিয়েই ডালিমকে ফাঁদে ফেলতে হবে। সরাসরি ডালিমকে আক্রমণ করাটা ঠিক হবে না। হাজার হলেও বাবার নাম ডাকের ব্যাপার আছে তো, খুঁটির জোরও আছে। এই কাজটা তোকেই করতে হবে ভাই, আমি আড়ালে থাকবো। তাই থেকো। ওদিকের কিছু এগোলো? ওপর মহলে কথা হয়েছে, সদর দপ্তরে কিছু সাদা পোশাকের পুলিশ এখন ঘোরাঘুরি করছে বাড়িটার আশেপাশে। ধন্যবাদ। আমি রণেন্দুকে নিয়ে ডালিমের দোকানে এলাম। সুন্দর ছিপছিপে চেহারা, কিসের যেন একটা হিসাব করছিল দোকানের ভেতর। আর নেলো গ্রিলের পেটি নাড়াচাড়া করছে। রণেন্দুর গাড়িটা ছিল বড় রাস্তায়, আমার স্কুটার আমার কাছেই। পরিকল্পনা মতো আমি দূরে দাঁড়িয়ে রইলাম। রণেন্দু গিয়ে নেলোকে বলল, এই যে ভাই, একবার আমার বাড়িতে গিয়ে একটা গেট আর কয়েকটা জানালার মাপ নিয়ে আসতে হবে যে। নেলো বলল, এখন হবে না, কাল সকালে আসবেন। কাল তো আমি থাকবো না ভাই, এখনই গাড়ি করে নিয়ে যাব, নিয়ে আসবো। অ্যাডভান্স দেব 2000 টাকা। কোথায় আপনার বাড়ি? বেশি দূরে নয়, ওই যে কোয়ার্টার্সগুলো আছে ওর পাশেই। ডালিম ভেতর থেকে বলল, যা নিয়ে আয় চট করে। রণেন্দু নেলোকে নিয়ে চলে যাবার পর আমি ইচ্ছে করেই ডালিমকে দেখা দেব বলে ওর দোকানের সামনে স্কুটার থামালাম। তারপর আর চোখে একবার ওর দিকে তাকিয়ে চলে এলাম আবার। ডালিমের মুখ তখন শুকিয়ে এইটুকু। রণেন্দুর গাড়িটা একসময় দয়াময়ের বাড়ির সামনে এসে থামল। ওদের অনুকরণ করে আমিও তখন এসে গিয়েছি। তারপর বিকট একটা চিৎকার করে শুরু করলো প্রাণপণে ছোটা।
কিন্তু যাবে কোথায় বাছা? সাদা পোশাকের পুলিশেরা ধরে ফেলল তাকে। তারপর 2-4 ঘা দিতে আমি ওর কাছে গিয়ে চুলের মুঠি ধরে বললাম, কিরে, আমাকে চিনতে পারছিস? লেনো আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, খুব চিনি দাদা, কিন্তু আমার কোনো দোষ নেই। সবের মূলে ডালিম, ওই আমাকে দিয়ে সব করিয়েছে। আমার বাগানে সামন্তের লাশ ফেলে এসেছিল কে? আমরা দুজনেই ছিলাম। গ্রিল খুলে ঘরের ভেতরে ঢুকেছিল কে? আগে আগে আমি। ডালিম বলেছিল পায়ে ন্যাকড়া বেঁধে পাতার উপর ভর দিয়ে চলতে, ছাপ যাতে না পড়ে। কাজ হয়ে গেলে মেয়েটার ঘরে বিশেষ শিশি আর ছুঁচটা রেখে আসতে। সেই মতো কাজ করেছিলাম। দয়াময়কে খুন করা হলো কেন? ডালিম প্রতিশোধ নেবে বলছিল তাই। তাছাড়া বাবাকে মেরে মেয়েটাকে শিক্ষা দেওয়ার ইচ্ছেই ছিল ওর, কেননা মেয়েটা প্রায়ই ওকে অপমান করত। এবং যেহেতু ডাক্তারবাবু সার্টিফিকেট দেননি, তাই তাকেও সরিয়ে দেওয়া হলো। তা লেনো বাবু, ডালিমের না হয় শাঁসালো বাবা আছে, কিন্তু তোমার কি হবে? লেনো আর কিছু বলার আগে জোরালো একটা শব্দের সঙ্গে চারদিক ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল। কি জোরে একটা বোমা ফাটল। লেনো চিৎকার করে বসে পড়ল। বাবারে! ওর পায়ে একটা টুকরো এসে লেগেছে। ভাগ্যে দূর থেকে ছুঁড়েছিল, না হলে আমরা সবাই জখম হতাম। ঘটনাটি এমনই আকস্মিক যে পুলিশেরাও হতচকিত। আমি তার মধ্যে স্কুটার নিয়ে ধাওয়া করলাম সেই শয়তানটাকে। আমি ওর কাছাকাছি গিয়ে বললাম, যতই চেষ্টা করো তুমি পালিয়ে বাঁচতে পারবে না ডালিম। তুমি যে খুনি তা প্রমাণ হয়ে গেছে, তাই ভালো চাও তো এক্ষুনি ধরা দাও। ডালিম অনেক জোরে স্কুটার চালাচ্ছিল। আমার কথা শুনতে পেল কি না কে জানে। একবার শুধু ঘাড় বাঁকিয়ে আমার দিকে দেখেই আরও স্পিড তুলে দিল। দ্বিতীয় হুগলি সেতুর পথ ধরল। আলোকমালায় সজ্জিত সন্ধ্যা রাতের সেতুর ওপর এক মরণ অভিযান। আমাদের দুজনের স্কুটারই তখন প্রচণ্ড গতি নিয়েছে। ধরা পড়ার ভয়ে ডালিম এত জোরে স্কুটার চালাচ্ছে যে ওর সঙ্গে আমিও পেরে উঠছি না। আমার কাছে অটোমেটিকটাও আছে, কিন্তু এরকম অবস্থায় সেটাকে ব্যবহার করা আমার পক্ষে অসম্ভব। সেতুর দুপাশে জনতা তখন আমাদের স্কুটার দৌড় দেখছে। আতঙ্কিত জনতার চোখের সামনে ডালিমের স্কুটারটা টোলের দিকে না গিয়ে হঠাৎ রং সাইডে ঢুকে যেতেই অন্য দিক থেকে একটা ভারী ট্রাক এসে ধাক্কা মারল সেটাকে। স্কুটারটা ছিটকে পড়ল কয়েক হাত দূরে, আর ডালিম তার প্রাণহীন দেহটা ব্রিজের উপর থেকে গিয়ে পড়ল শালিমার ইয়ার্ডের এক ধাবমান মালগাড়ির মাথায়। হই হই করে অনেকেই ছুটে আসলো তখন। পলাতক লরিটাও চোখের পলকে বেপাত্তা, আর ডালিমের দেহটা মালগাড়ির মাথায় শুয়ে কোথায় যে চলে গেল কে জানে। অপরাধী তার শাস্তি পেয়েছে। শত্রুর শেষ দেখেই আমিও ফিরে এলাম। আমি যখন এলাম, নীলোর হাতে তখন হাত করা। চারদিকে ঠিক ঠিক করছে পুলিশ। সেই ইন্সপেক্টরও এসেছেন। আমি ডালিমের ব্যাপার বিবৃতি লিখে তার হাতে দিতে তিনি বললেন, আমি আপনাকে ভুল বুঝেছি মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি হেসে বললাম, কি আশ্চর্য, ক্ষমা করার প্রশ্ন ওঠে না। আপনি আপনার কর্তব্য পালন করতে এসে যা করণীয় ঠিক করেছেন। সেই রাতে দয়াময়ের বাড়ি পুলিশ পাহারায় রেখে সুজাতা ও বাবুয়াকে আমার বাড়ি নিয়ে এলাম। পরে ওদের ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করে কিছু একটা করা যাবে। এখন তো ওরা আশ্রয় পাক। আর এখানেই শেষ হলো আজকের গল্প, জোড়া খুনের তদন্ত। হ্যাঁ, আপনাকেই বলছি, বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঙালি কথক ইউটিউব চ্যানেলটিকে, আর বাড়িয়ে তুলুন আপনার বাংলা গল্পের প্লেলিস্ট।